হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো আর সব কিছু ভালোভাবে চলছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া চায়নার যুদ্ধ নিয়ে, মানে ওয়ার। আর এটা হয়েছিল 1962 সালে। ভারত স্বাধীন হয়েছিল 1947-এ। তার 2 বছর পরে যদি দেখো, মানে 1949-এ চায়নাতে ভয়ঙ্করভাবে চলছিল সিভিল ওয়ার। এতে দুটো দল ছিল, একটা ন্যাশনালিস্ট আর একটা সাইড হচ্ছে কমিউনিস্ট পার্টি। কিন্তু এখানে জিতে যায় কমিউনিস্ট পার্টি আর হেরে যায় ন্যাশনালিস্ট পার্টি। আর তারা চায়না থেকে বের হয়ে গিয়ে তৈরি করে তাইওয়ান। কিন্তু এটা সেই সময় নাম রাখা হয় রিপাবলিক অফ চায়না। তবে জানবে, তাইওয়ান দেশকে অনেক দেশ একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকারোক্তি দেয় না। ইন্ডিয়া আর চায়না প্রথম প্রথম দুটো দেশের মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু পশ্চিমী দেশগুলো চায়নাকে দু চোখে দেখতে পারতো না। এর কারণ হচ্ছে চায়না একটা কমিউনিস্ট দেশ, আর এই দেশগুলো কমিউনিস্টদের একদম সহ্য করতে পারতো না। সেই সময়ের যদি বড় পাওয়ারদের দেখো, ফ্রান্স, আমেরিকা হোক বা ইংল্যান্ড, কেউই কিন্তু চাইতো না সেভাবে যে চায়না ওপর দিকে উঠে আসুক। ইউনাইটেড নেশনেও চায়না যাতে না আসতে পারে তারা পুরোপুরি চেষ্টা করেছিল। এই দেশগুলো ইন্টারন্যাশনাল ফর্মে যেখানে যাই হোক না কেন, এই দেশগুলো চায়নার বিরোধ করত। ইউনাইটেড নেশনে পশ্চিমী দেশগুলো মোটেও চাইতো না যে চায়না এখানে এন্টার হোক। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ ছিল যে সে সবসময় চায়নাকে সাপোর্ট করত। আর এই সাপোর্টের জন্য চায়না অনেক জায়গায় ইন্টারন্যাশনাল ফর্মে এগিয়ে যেত। পশ্চিমী দেশগুলো এগুলোকে মোটেও পছন্দ করতো না। ভারত যে চায়নাকে সাপোর্ট করতো এটাও কিন্তু মোটেও পছন্দ করতো না। এর জন্য আমেরিকা অনেক বেশি রেগে যেত ভারতের ওপর। তবু তারা চেয়েছিল যে এশিয়া থেকে ভারতবর্ষ এগিয়ে আসুক। আর 1960 সালে যখন চায়নাকে ভিটো পাওয়ার দেওয়া হয়, সেটা কিন্তু আগে ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মহান নেতা, যারা সবসময় নিজেদেরকে মহান করবার চেষ্টা করেছে, দেশকে নিয়ে সেইভাবে কোনো বিশাল চিন্তাধারা ছিল না, তো সেই সময়কার আমাদের প্রধানমন্ত্রী নেহেরু গান্ধী এই ভিটো পাওয়ারকে নেব না বলে দেয়। সাথে এটাও বলে দেয় যে এই ভিটো পাওয়ারকে আপনারা চায়নাকে দিয়ে দিন। আর এটা কত বড় ভুল করেছিল নেহেরু গান্ধী, সেটা আজ আমরা বুঝতে পারি। এবার চলো চায়নাতে আসি। সেই সময় চায়নার দুজন বড় লিডার ছিল। একজন ছিল মাও জিডাং, আর একজন ছিল জই এনলাই। তো মাও জিডাং, এনার পাওয়ার তখন চায়নাতে একটা রাষ্ট্রপতির মতনই ছিল। আর যখন চায়নাতে সিভিল ওয়ার হচ্ছিল, এই ব্যক্তি কমিউনিস্ট পার্টিকে সব থেকে আগে দাঁড়িয়ে লিড করছিল। চায়নার আগের চিন্তাভাবনা কী হবে, কমিউনিস্টদের আগের পদক্ষেপ কী হবে, সব কিছুই এনার কথাতেই হতো। আর আমরা যদি জই এনলাইকে দেখি, ইনি ছিলেন প্রাইম লিডার। এনার ক্ষমতা অনেকটা প্রাইম মিনিস্টারের মতনই, কিন্তু এনাকে প্রাইম লিডার বলা হতো চেন্নাই। তো 1962-তে যখন যুদ্ধ হয়, এনারাই ছিলেন যাদের কারণে এই যুদ্ধটা হয়। তো 1950-এতে চায়না তৈরি হওয়ার পরই চায়না অ্যাটাক করে দেয় তিব্বতে। কারণ সেই সময় তিব্বত একটা নিজের আলাদা গভর্নমেন্ট চালাতো, সে একটা আলাদা দেশ ছিল। তো পুরো তিব্বতকে চায়না হড়প করে নেয়। চায়না এখানে এটা বলে যে তিব্বত কোনো এক সময় চায়নার অংশ ছিল, চায়না এখানে একসময় লিড করেছিল ইতিহাসে দেখলে, আর আমরা এখানে সেই কারণে দখল নিচ্ছি। আর এখানে তখন সরকার চালাতো দালাই লামা, যাকে আমরা সবাই চিনি। আর আমার খুব ফেভারিট উনি, আমার ওনাকে খুব ভালো লাগে। তো তিব্বতে আরও একটা অবাক করা বিষয় ছিল যে তিব্বত পুরো দখল করে নেয় চায়না। আর সেই সময়কার কংগ্রেস সরকার, মানে নেহেরু গান্ধী, উনি আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন, তো উনি টু শব্দও করেন না। এইবার যখন তিব্বত চায়নার দখলে চলে যায়, তো চায়না আর ইন্ডিয়ার বর্ডার মিলিত হয়ে যায়। কারণ এর আগে সেইভাবে আমাদের মধ্যে কোনো বর্ডার নিয়ে ডিসকাস হতো না, বা ঠিকঠাক নকশা না তো ভারতের কাছে ছিল না তো তিব্বতের কাছে ছিল, কারণ তখনও চায়না তিব্বতে আসেনি। কিন্তু চায়নার একটা স্বভাব আছে যে তার পাওয়ারের ওপর বেশ করে অন্য দেশগুলোকে ভয় দেখিয়ে তার জায়গা হাতিয়ে নেওয়া। তারপরে 1954 সালে পঞ্চশীল বলে একটা এগ্রিমেন্ট সাইন করা হয়, যাতে এগুলো বলা হয় যে চায়না, ইন্ডিয়া একে অপরকে কোনো দিনও অ্যাটাক করবে না। তারা দুই দেশ সবসময় আলোচনার মাধ্যমে সব কিছুর একটা রাস্তা বার করবে, আর দুটো দেশ একে অপরকে যথেষ্ট সম্মান করবে। আর সাথে তিব্বতকে নিয়ে যত ইন্টারন্যাশনাল প্রেশার আসছে চায়নার ওপর,
মানে চায়না তো তখন তাকে তিব্বতকে অ্যাটাক করে তার নিচে হড়প করে নিয়েছিল সৈন্য দিয়ে। তো তার উপর ইন্টারন্যাশনাল ফর্মে অনেক বেশি প্রেশার হচ্ছিল। তো চায়না এখানে এটা চাইছিল যে ইন্ডিয়া যাতে সেখানে চায়নার বিরোধ না করে, তাহলে কিন্তু চায়নাকে অনেক বেশি প্রেশার নিতে হবে, তার উপর প্রেশার ক্রিয়েট হবে। কারণ সেই সময় পশ্চিমী দেশগুলো তিব্বতকে নিয়ে চায়নার ওপর বিরোধ করছিল, দোষারোপ করছিল, কিন্তু ইন্ডিয়া কোথাও কোনোভাবে বিরোধ করে না চায়নার। আর এটা সত্যি একটু শকিং লাগে, কারণ তিব্বত একভাবে দেখতে গেলে সেটা আমাদেরই। এরকমভাবে একরকমভাবে সেই সময় যদি দেখো যে নেহরু গান্ধী তিব্বতকে নিয়ে প্রায় চায়নাকে সাপোর্টই করে বসে। কারণ উনি এক পার্লামেন্টে যখন ভাষণ দেয় নেহরু গান্ধী, উনি বলেন যে তিব্বত একসময় চায়নার অংশ ছিল, তাই চায়না যেটা এখানে করেছে সেটা ভুল কিছু করেনি, সে ঠিকই করেছে। তো কোথাও না কোথাও এটাকে জাস্টিফাই করা হয়েছে। এইবার যে বিষয়টার উপর উঠে আসবো আমরা, সেটা হচ্ছে বাউন্ডারি ডিস্ট্রিবিউট। আর এটা যুদ্ধের সবচাইতে বড় কারণ এটাই ছিল। এইবার একটা কথা হচ্ছে যে চায়নার সাথে ইন্ডিয়ার এই সময়টা কোনো প্রথম বর্ডার বাউন্ডারি নিয়ে মতভেদ না। যখন ইন্ডিয়াতে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখন থেকেই প্রায় এই বর্ডার নিয়ে ঠিকঠাক জানকারি কারো কাছে ছিল না। এবার আমরা চায়নার সাথে যেখানে বর্ডার শেয়ার করি সেটা হিমালয় পাহাড়ের উপরে এক সাইড থেকে একবারে লাদাখ অবধি। এইবার দেখো তখনকার দিনে এত অ্যাডভান্স জিনিসপত্র আমাদের কাছে ছিল না, তার জন্যে সেই সময় যে দুর্গম এলাকাগুলো হতো যেখানে সেভাবে কোনো পথ ছিল না যাবার, ভীষণই খাড়ি পথ ছিল, পাহাড় পর্বত ছিল, তো সেইভাবে সেই সময় সব সময় প্যাট্রোলিংয়ে যাওয়া সম্ভব হতো না। তো সেখানে তখন কি হতো যে মাঝে মাঝে যে ভারত মিলিটারিরা সেখানে প্যাট্রোলিংয়ের জন্য যেত, আর সেখানে যে খুব কম একটা মানে পপুলেশন ছিল, তারা আর এই মিলিটারিরা বা ওইদিকে চায়নার তখন তিব্বত ছিল যেহেতু, তো তিব্বত এরাই নিজেদের মধ্যে একটা বর্ডার ভাগ করে রেখেছিল, যে বর্ডারের একটা ঠিকঠাক ভীষণ ইয়ে সেরকম কিছু কোনো দেশের কাছেই ছিল না। তো তারপরে দেখো চায়না ভারতকে যখন স্বাধীন হবার পরেও দুটো দেশ কিন্তু, চায়না নয় কিন্তু ভারত চায়নাকে ভীষণ বিশ্বাস করতো। আর ভারত সবসময় পাকিস্তান যে ইন্ডিয়ার বর্ডার সেটাকে সবসময় বেশি মাহাত্ম্য দিত। এইবার পাহাড়ের উপরে খুব কম সংখ্যাতে হলে একটা ছোট পপুলেশন থাকে, তাদের যারা লিডার ছিল তাদের সাথে সেখানে যে অল্প সময়ের জন্য মিলিটারি প্যাট্রোলিং করতে আসতো তারাই বসে আলোচনা করে ঠিকঠাক জায়গাকে ভাগ করে নিত। কারণ তিব্বতের সাথে আমাদের সম্পর্ক কোনোদিনও এত খারাপ ছিল না যতটা চায়নার সাথে আমাদের পরে খারাপ হয়। আর প্রথম দিকে চায়না তিব্বতকে অ্যাটাক করে তখন চায়নার ইন্ডিয়াকে দরকার ছিল, কিন্তু পরবর্তীকালে সেই দরকারটা থাকে না। আর সে জানতো যে এই সময় আমি যখনই তিব্বতকে অ্যাটাক করছি চায়না জানতো, তারপরেই যদি আমি বেশি বর্ডার নিয়ে মাথা ঘামাতে যাই তো হতে পারে যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে, যার কারণে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফোরামে চায়নার এগেনস্টে যেতে পারে। অলরেডি পশ্চিমী সব দেশগুলো চায়নার এগেনস্টে ছিল। উল্টো দিকে ইউএসএসআর মানে রাশিয়াও, সেও কিন্তু ইন্ডিয়াকে ভীষণভাবে পছন্দ করতো। আর এই দুটো দেশের মধ্যেই খুব ভালো মিত্রতা ছিল, যেটা আজও আছে খুব সুন্দরভাবে। আর যদি অরুণাচল প্রদেশের কাছে দেখো, এখানে যে হিমালয় পাহাড় আছে তার ভেতর দিয়ে আছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। এবার আমরা বর্ডার সম্বন্ধে বুঝবো। তো এর ভেতর দিয়ে আছে ম্যাকমোহন লাইন, এটা একটা লাইন করা হয়, আর সেই লাইনটাকেই তখন ব্রিটিশ গভর্নমেন্ট আর তিব্বত গভর্নমেন্ট নিজেদের মধ্যে বর্ডার মনে করতো। তখন চায়নার এন্ট্রি হয়নি, কিন্তু যখন চায়না তিব্বতকে অ্যাটাক করে সেখানে মিলিটারি দিয়ে তার সব রকম ক্ষমতা কেড়ে নেয়, তখন ইন্টারন্যাশনাল ফোরামে তিব্বতকে নিয়ে পশ্চিমী দেশগুলো একটু ধীরে ধীরে যখন ঠান্ডা পড়ে যায় তখন ঝামেলা শুরু করে চায়না এখানে বর্ডার নিয়ে। কারণ তখন তার ভারতকে দরকার আর ছিল না। আর কমিউনিস্ট এমন একটা পার্টি যারা সবসময় পিঠে ছুরি মারাটা পছন্দ করে, আর চায়না সবসময় এটাই করে। এক সময় যে ভিটো পাওয়ার ইন্ডিয়া চায়নাকে পেতে সাহায্য করেছিল, আজ চায়না সেই ভিটো পাওয়ারকে দিয়ে ভারতবর্ষের পিঠে ছুরি মারে। এই কমিউনিস্ট পার্টির লোকেরা পাকিস্তানে আতঙ্কবাদীকে বাঁচানো হোক বা ভিটো পাওয়ারে ইন্ডিয়ার এন্ট্রি হোক, সব জায়গাতে চায়না ভারতের সব বিষয়ে বিরোধ করে। এইখানে এমন, এইবার আমি বর্ডারে আসবো যেখানে বর্ডারটা দিয়ে চায়নার সৈন্যরা ভারতে ঢুকে এসেছিলো, এবার সেইখানে আসবো। তো এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে পাওয়াং। এই জায়গাটা এমন একটা জায়গা
যেখানে একসময় তিব্বত, ব্রিটিশ ইন্ডিয়া, ভুটান সবার একটা তেমুখী বর্ডার ছিল। ঠিক আছে, এবার এটা এখনও আছে, যেহেতু যখন তো ভাগ করে দেয়, সরি ব্রিটিশ গভর্নমেন্ট ওদিকটা তো ভাগ করে দেয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ওদিকটা ভাগ করে দেয়, যদিও বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল, তো ওই দিকটা ভাগ করে দেয়, কিন্তু এই দিকের বর্ডার সেভাবে কোনো কিছু হয় না। এবার সেইখানে বর্ডারটা সেইভাবেই থাকে। তো এখানে একটা তেমুখী বর্ডার ছিল। এটা তখনও কোনো এত অশান্ত জায়গা ছিল না, যতক্ষণ না চায়নার এখানে এন্ট্রি না হয়। যখন থেকে চায়না তিব্বতে অ্যাটাক করে, তারপর থেকে এই জায়গাটাকে চায়না অনেকভাবে হাতানোর চেষ্টা করে, তার ওপর অধিকার জাতায়। আর 1962 সালে যখন ইন্ডিয়াতে অ্যাটাক করে চায়না, এই রাস্তা দিয়ে সে ভেতরে ঢুকে আসে। আর এই জায়গাটা একসময় আসামের সাথে ছিল। পরবর্তীকালে এটাকে আলাদা করে অরুণাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট বানিয়ে দেওয়া হয়। এখানে একটা অনেক বড় বুদ্ধ মন্দির আছে, ভীষণ ফেমাস, এখানে অনেক ট্যুরিস্টও যায়, তারা যাওয়া পছন্দ করে। তো চলো এই জায়গাটায় আসবো, যে জায়গাটা নিয়ে ইন্ডিয়া আর চায়নার মধ্যে সম্পর্ক ভীষণ খারাপ হয়, সেটা হচ্ছে আকসাই চীন। এবার আকসাই চীন অতিরিক্ত উপরে, এখানে অত কোনো পপুলেশন নেই। হ্যাঁ, এখানে একটা ছোট পপুলেশন আছে, যারা এখানে ভেড়া, গরু এসব পালন করে, তাদের বেশ কিছু ছোট বস্তি আছে, কিন্তু তারা এক জায়গায় বেশি দিন থাকে না। যখন এক জায়গাতে তাদের ভেড়ার ঘাস বা যা ভেড়া গরু পালন করতো তাদের যখন ঘাস পুড়িয়ে যেত, তখন তাদের যে ছোট ছোট বস্তি হতো তারা আবার তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যেত, ততক্ষণ এদিকটা আবার ঘাস জমাতো। তো সেই জন্যে এই জায়গাটা কোনো পপুলেশন না থাকবার জন্যে চায়নার দিক থেকে আর ইন্ডিয়ার দিক থেকে এই আকসাই চীন জায়গাটা এমন ছিল যেখানটা পুরো খালি ছিল। সেই জন্যে আকসাই চীনকে নিয়ে কখনো তেমন কোনো ঝামেলা হয়নি, কারণ এখানে কোনো পপুলেশন ছিল না। সেজন্য লাদ্দাখ এরিয়া আর তিব্বতের মাঝে একটা বাউন্ডারির মতো কাজ করতো। এইবার দেখো 1962 সালের পর যখন আকসাই চীনকে পুরোপুরি কবজা করে নেয় চায়না, তখন এর নিচে দিয়ে যে দাগটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে বর্ডার তৈরি করে দেওয়া হয়। যদিও এখনও অনেকবার চায়না এই বর্ডারকেও ভেদ করে ভেতরে চলে আসে, কিন্তু এখন ভারতবর্ষে এখানে অনেক বেশি চৌকি বানিয়ে রেখেছে, হাই প্যাট্রোলিং হয় এখানে, যার কারণে চায়না তেমন কিছু করতে পারে না। আর এই লাইনটাকে বলা হয় এলএসি। এলএসি এর ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। 1956 সালে চায়না আকসাই চীনের ওপর দিয়ে একটা রোড বানিয়ে দেয়, আর এতে ভারতের কোনো অনুমতিও নেওয়া হয় না, এমনকি ভারত জানতও না যে এখান দিয়ে একটা হাইওয়ে তৈরি হয়েছে। আর এই হাইওয়েটা চায়নার সিনজিয়াং থেকে তিব্বতের ক্যাপিটাল লাসা অবধি যায়। যেহেতু আকসাই চীনকে ভারত তার এরিয়া মানত, তাই ভারত এখানে আপত্তি জানায় যখন ভারত এটা জানতে পারে, কিন্তু সেটা তখন অনেক দেরি হয়ে গেছিলো, কারণ ভারত 2-3 বছর পরে এটা জানতে পারে, তার আগে সে জানতোই না। এখানে চায়না এরকম কোনো রোড বানিয়েছে এই বিষয়ে কোনো কিছু জানতো না, কারণ এই আকসাই চীন ম্যাপেতে খুব ছোটো পাড়া লাগলেও ম্যাপেতে সেরকমই লাগে, কিন্তু জায়গাটা অনেকটা বড়। এবার ইন্ডিয়ার যে প্যাট্রোলিং টিম যেত, তারা ভীষণ কম যেত, আর তার চাইতেও বড় কথা হচ্ছে তারা অনেক ভেতর অবধি যেত না, যার কারণে তাদের কখনো এটা নজরেও আসেনি। তারপরে যখন এটা জানাজানি হয়, তো এই বিষয়টাকে নিয়ে আকসাই চীনকে নিয়ে, যেহেতু আকসাই চীনকে তখন চায়না হাতিয়ে নিয়েছে, তো দুই দেশের মধ্যে বাকযুদ্ধ হয়। তারপরে 1956 সালে তিব্বতের মানুষরা চায়নার অত্যাচারের কথা পৃথিবীর সামনে রাখতে শুরু করে, আর চায়নার বিরুদ্ধে কথা বলতে থাকে, বেশ কিছু প্রোটেস্ট করতে থাকে। আর চায়না তখন তিব্বতের লোকেদের ওপর ভীষণভাবে অত্যাচার বাড়িয়ে দেয়, বেশ কিছু মানুষকে মেরেও দেয়। আর সেই সময় দালাই লামা, অনেক বয়স কম ছিল ওনার তখন, তখন উনি ইন্ডিয়াতে চলে আসেন, আর উনি ইন্ডিয়াতে এসে আশ্রয় চান, আর তখন আমাদের দেশের সরকার ওনাকে আশ্রয় দেন। এই বিষয়টাকে নিয়ে চায়না ক্ষেপে ওঠে ইন্ডিয়ার উপর, কারণ দালাই লামা ইন্ডিয়াতে বসে তিব্বতকে কন্ট্রোল করছিল, তার কথাই তখনও তিব্বত চলছে, যদিও আজও দালাই লামার কথাতেই তিব্বত কিন্তু চলে। তাছাড়া পৃথিবীর নানা জায়গায় গিয়ে চায়নার অত্যাচারের কথা বলছিল দালাই লামা, যার কারণে কমিউনিস্টদের অত্যাচারের কথা সবার সামনে এসে যাচ্ছিল, আর এটা চায়না মোটেও সহ্য করতে পারছিল না। আর সেই সময় চায়না যে তিব্বতের লোকেদের উপর অত্যাচার করেছিল, এটা নিয়ে ইন্ডিয়াও মুখ খোলে, আর সে বলে
এটা একবারে উচিত নয়। যেভাবে চায়না তিব্বতের লোকের ওপর অত্যাচার করছে, এতে চায়নার যেন একবারে সেই কাটা গায়ের ওপর নুনের ছিটে হয়ে যায় চায়নার জন্য। আর চায়না পুরো ক্ষেপে ওঠে। তারপর 1960 সালে চায়নার যে প্রাইম লিডার ছিল, মানে যার কথা আমি বললাম, জোই এনলাই, তো ইনি ভারতে আসেন। আর ইনি তখন বর্ডার বাউন্ডারি নিয়ে ইন্ডিয়াকে কিছু জ্ঞান দেন। আর সে বলে যে অরুণাচল প্রদেশে আপনারা আপনাদের যেভাবে ম্যাকমোহন লাইন আছে সেই জায়গাতেই আপনারা থাকুন, কিন্তু আপনারা আর আমরা মানে দুটো দেশই 20 কিলোমিটার করে ভেতরে নিজেদের সেনাদের রাখবো। মানে যে বাউন্ডারি লাইনটা হয় যে এটা আমার বর্ডার, সেই বর্ডার থেকে 20 কিলোমিটার দূরে দুই দেশ তার নিজেদের সেনাকে রাখবে। এখানে আকসাই চীনকে নিয়ে চায়না কিছুই বলতে চায় না, কারণ সে পুরোপুরিভাবে এটা মেনে নিয়েছে যে সে আকসাই চীনকে নিজের মধ্যে করে নিয়েছে আর আকসাই চীন এখন তার। তো নেহরুজি এগুলো পুরো মানতে মানা করে দেয়। আর সে বলে যে আকসাই চীন ভারতের অংশ, আর সে কোনোদিনও এটা মানবে না। আর এই যে 20 কিলোমিটার ভেতরে নিজ সৈন্যদের সরিয়ে দেবার কথা বলেছিল সেখানে চায়না, তো সেটাও করতে রাজি হয় না আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর যদি দেখো চায়নার সৈন্যরা বারবার বর্ডার লাইন পার করে এসে প্যাট্রোলিং করছিল, যার জন্য ছোটোখাটো অশান্তিও দুই দেশের সেনাদের মধ্যে হয়ে যাচ্ছিল। আর যদি দেখো 1959 থেকে 1961 অবধি আমাদের দেশের অনেক সৈন্য মারা যায় চায়নার আর্মির হাতে, কারণ চায়না ততদিনে তার সাইডে বড় বড় রোড বর্ডার অবধি ডেভেলপমেন্ট করে নিয়েছে। আর তারা একবারে বর্ডারের কাছ অবধি রোড নিয়ে চলে এসছে। কিন্তু যদি ভারতের দিক থেকে দেখো, ভারতের কোনো তেমন সুযোগ সুবিধা ছিল না। তারা কোনো বড় মাত্রায় তাদের যে আমাদের যে সেনারা ছিল তারা কোনো বড় মাত্রায় সুযোগ সুবিধা পেত না। আর এখানে সৈন্যও অতিরিক্ত পরিমাণে কম ছিল, কারণ আগেই বললাম যে ভারত বেশি সবসময় পাকিস্তানকে নিয়ে মাথা ব্যথা ভাবতো, কিন্তু তারা কখনো এটা ভাবেইনি যে চায়না এরকম একটা কাজ করতে পারে আর সে পিঠে ছুরি মারতে পারে। যার কারণে এখানে কী হতো, 4টে 5টা করে অল্প অল্প সৈন্য মাঝে মাঝে প্যাট্রোলিংয়ের জন্য যেত, যেহেতু এখানে সংখ্যা কম ছিল। অনেক সময় চায়না সৈন্যরা তাদেরকে গুলি মেরে হত্যা করে দেয়। আর এটা বেশ কয়েকবার লক্ষ্য করা যায়। এটা সবচাইতে বেশি হতো অরুণাচল প্রদেশ এরিয়াতে। তখন গভর্নমেন্ট এই সব কিছুকে দেখে সে ভাবে যে কিছু একটা এখানে করতে হবে। আর তখন ইন্ডিয়া সরকার নিজেদের কিছু বড় বড় যে দেশের বিষয়ে লিডাররা থাকে তাদের সাথে কথা বলে। আর তখন বানানো হয় দ্য ফরওয়ার্ড পলিসি 1960। এইবার দেখো এখনও পর্যন্ত ভারত চায়নাকে নিজের শত্রু মনে করতো না, তাই সেইভাবে বর্ডারের কাছে কোনো একটা যে পার্মানেন্টলি চৌকি মিলিটারি বেস এসব বানাবার কথা কিন্তু কখনো ভারত সরকার ভাবেনি। এখানে যা সৈন্যরা এসে প্যাট্রোলিং করতো এর থেকে বেশি কিছু না। কিন্তু দ্য ফরওয়ার্ড পলিসির পরে এই বর্ডার এরিয়াগুলোতে বেশ কিছু বড় পরিমাণে পার্মানেন্টলি সেনা চৌকি বানানো হয়, যাতে সেনারা থাকা শুরু করে, যাতে তারা নজর রাখতে পারে ম্যাকমোহন লাইন আর অক্সাই চীন এই দুই জায়গাতেই। কারণ অক্সাই চীনে তো তখন ভারত নেই, ভারত অনেকটা অক্সাই চীন থেকে বেরিয়ে এসেছে আর তারা লাদাখের বর্ডার লাইনে থাকতো। তো ভারত সরকার নিজেদের চৌকি তৈরি করে আর অনেক চৌকি তৈরি করে। আর এই সব দেখে যখন দেখে যে বর্ডারের ওপর এত বেশি ইন্ডিয়া প্যাট্রোলিং বাড়িয়ে দিয়েছে, এত বেশি চৌকি, তারপরে যে মিলিটারি বেস সব কিছু তৈরি করে দিয়েছে, তো এখানে চায়না এইসব দেখে ক্ষেপে ওঠে। আর সে বলে 1962-তে চায়না এটা করবে যে ভারতের ওপর তাদের সন্দেহ হচ্ছে যে ভারত হঠাৎ করে এই জায়গাগুলোতে তার মিলিটারি পাওয়ার বাড়িয়েছে, তিব্বতকে আবার একটা আলাদা দেশ তৈরি করতে হয়তো সাহায্য করবে, বা তিব্বতকে সে নিজেদের কবজায় নিতে চাইছে। আর এই সব বলে চায়নার যে লিডার ছিল মাও জেডং, ইনি বলেন যে 1962 সালে আমরা ভারতের ওপর আক্রমণ করব। আর ভারতকে যে ভারতের চিন্তাভাবনা যে তিব্বতকে নেবার, কিন্তু এরকম কোনো চিন্তাভাবনা এখানে ছিলই না। কিন্তু চায়না চাইছিল পায়ে পা দিয়ে যুদ্ধটা করবার। তো ভারত সরকার কিন্তু এখানে অতটা বেশি তৈরি ছিল না। তো চায়না এটা বলতে থাকে। আর আগে আর যদি দেখো এই যে এরিয়াগুলো, এই যে বর্ডার লাইনগুলো ছিল, এগুলো কিন্তু আগে ছিল আসাম রাইফেলের কাছে। আর এই বর্ডারের ভার ছিল কিন্তু এই আসাম রাইফেলেরই ওপর। আর এর পরে
আসাম রাইফেলকে এখানে সরিয়ে একটা বড় আর্মি টিমকে এখানে আনা হয়েছে, সেটাও চায়না দেখে আর সেটার ওপরেও সে ক্ষেপে ওঠে। তো যাই হোক, তারপরে ওয়ার শুরু হয়েছিল 20 অক্টোবর, মানে 20 অক্টোবর 1962, আর শেষ হয়েছিল 21 নভেম্বর 1962। আর যুদ্ধটা সেদিন কিভাবে শুরু হয়েছিল সেটা যদি বলো, সেই দিন যুদ্ধর কারণটা ছিল যে আমাদের ভারতের বেশ কিছু সেনা প্রথমে প্যাট্রোলিংয়ের জন্য বর্ডার লাইনের কাছে যায়, তো চায়নার আর্মিরা বর্ডার ক্রস করে এসে গুলি করে হত্যা করে দেয় ভারতীয় সেনাদের। তারপরে আবার কিছু সৈন্য সেখানে যায়, কি হয়েছে সেই ব্যাপারটাকে বুঝবার জন্য তারা আবার সেখানে যায়, আবার তাদেরকেও গুলি মেরে হত্যা করে দেওয়া হয়। আর তারপরেই শুরু হয়ে যায় যুদ্ধ। যেহেতু ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান সরকার এটা একবারই ভাবতে পারেনি যে এতটা জবরদস্ত অ্যাটাক করবে চায়না, আর চায়না আগে থেকেই পুরোপুরি ব্যবস্থা করে রেখেছে। তাই মাত্র 4 দিনের ভেতরেই চায়না সৈন্যরা প্রায় ভারতের 60 কিলোমিটার ভেতর অবধি ঢুকে চলে আসে। তারা তাইওয়াং এরিয়া দিয়ে আসামের তেজপুর অবধি চলে আসে চায়নার সেনারা। আর এই 4 দিন জবরদস্ত লড়াই হয় দুই দেশের মধ্যে। তারপরে 3 সপ্তাহ সব কিছু একটু চুপচাপ থাকে। তারপরে আবার দুই দেশের সরকারের মধ্যে কথাবার্তা শুরু হয়। এখানে চায়না গভর্নমেন্ট আবার সেই এক কথাই বলতে থাকে যে তোমরা 20 কিলোমিটার মানে বর্ডার লাইন থেকে সরে যাও, আর আমরাও 20 কিলোমিটার সরে যাই। আর এখানে চায়না একটা উল্টো কথা বলতে শুরু করে, কারণ কমিউনিস্টরা হচ্ছে ভীষণ ভয়ঙ্কর বিশ্বাসঘাতক। তো এখানে তারা একটা অন্য কথা বলতে শুরু করে যে চায়না এখানে যেটা বলেছিল যে আমরা অলরেডি ভারতবর্ষের 60 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছি, তো আমরা এই 60 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পেছনে যাব। মানে তারা আসামের যে তেজপুর অবধি চলে এসেছিল সেখান থেকে 20 কিলোমিটার পেছনে যাবার কথা বলছিল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে বোঝো যে অবস্থা কতটা ভয়ঙ্কর আর কতটা মানে ভয়ঙ্কর মানসিকতা ছিল। তো এই বিষয়টা গভর্নমেন্টের পক্ষে, মানে আমাদের ভারতবর্ষ গভর্নমেন্টের পক্ষে একদম মানা সম্ভব হয় না। আর তখন নেহরু গান্ধী সেটা পুরোপুরি মানা করে দেয়, আর শুরু হয়ে যায় আবার যুদ্ধ। 14ই নভেম্বর থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। তো এইখানে লাদাখেতে, মানে আমাদের যে লাদাখ আছে সেখানে রিজাং লা বলে একটা জায়গা ছিল, আর সেখানে চুশুল বলে একটা জায়গা আছে, আর সেই জায়গাতে চায়নার আর্মি কবজা করতে চেয়েছিল। 18ই নভেম্বর 1962 সালে একবারে সকালবেলা এই যে গ্রামটা ছিল চুশলে, তো এখানে সব কিছু সেই দিন বরফে ভর্তি ছিল, চারিদিক পুরো চুপচাপ ছিল। তো প্রায় 3:30-এ হঠাৎ এই শান্ত জায়গাটা অশান্ত করে বেশ কিছু গুলির আওয়াজ ভেসে আসে, আর দেখা যায় অনেক অ্যাডভান্স সব গান টান নিয়ে, AK-47 তোপ, মেশিন গান নিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি সংখ্যায় প্রায় 5 থেকে 6 হাজার অ্যাটাক করে দেয় লাদাখেতে। আর এখানে ছিল 13 কুমাওয়ের 120 জন সৈনিক, আর এখানে নেতৃত্ব দিচ্ছিলেন মেজর শেতান সিং। আর যেহেতু চায়না আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাই তাদের কাছে অজস্র পরিমাণে গোলা বারুদ সব ছিল, কারণ তারা আগে থেকেই সেগুলো তিব্বতের বর্ডারে এনে রেখে দিয়েছিল। আর এই জায়গাটা এমন একটা জায়গা ছিল যে হঠাৎ করে ভারতীয় সেনাদের সাহায্য পাঠানো সম্ভব নয়। তারা জানতো, মানে এখানে যে 120 জন সেনা ছিল তারা এত বীর, তারা সব কিছুই জানতো যে এখানে কোনো কিছু করা সম্ভব নয়। আর তারা এটাও জানতো যে তারা কেউ বাঁচবে না, কারণ ভারতের কাছে এত অ্যাডভান্স কোনো অস্ত্র ছিল না, আর কোনো গোলা বারুদের ভাণ্ডারও ছিল না। কিন্তু তাদের মনে জোর কম ছিল না, তারা ঠিক করে যে হার মেনে নেবে না, লড়াই করবে। তাতে যদি তারা সবাই মরে যায় তাতেও ঠিক আছে। তাই ভারতীয় সেনাদের কাছে যতক্ষণ একটা শেষ গুলি অবধি ছিল তারা পিছু হটে না, তারা মারতে থাকে আর মরতেও থাকে। তো এত বড় চীনা সৈন্যদের সামনে মাত্র 120 জন ভারতীয় আর্মি তেল বার করে দেয় চায়নার, কারণ এই একটা জায়গাতেই চায়নার প্রায় 1300-র কাছাকাছি সৈন্য মারা যায়। এদিকে ভারতবর্ষের 120 জন সৈন্যর মধ্যে 114 জন মারা যায়,
বাকি ছজন বেঁচে ছিল তাদেরকে চায়না বন্দি করে নিয়ে চলে যায়। কিন্তু এখানে আর একটা চমৎকার ব্যাপার এটা ঘটে যে তারা ছজন চায়না সেনাদের চমক দিয়ে সেখান থেকে যেভাবে হোক পালিয়ে যায়। এখানে যে ছজন বেঁচে গেছিলেন তার মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন রামচন্দ্র যাদব। আর উনি 19শে নভেম্বর মুখ্যালয় অবধি পৌঁছান অনেক কষ্ট করে। তারপরে 22শে নভেম্বর ওনাকে জম্মুর একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এইখানেই যাদব স্যার বলেছিলেন যে উনি হয়তো এই জন্যে বেঁচে আছেন যে 100 জন সেই বীর সৈনিকের 120 জন সেই বীর সৈনিকের কথা উনি পুরো দেশকে পুরো পৃথিবীকে জানাতে পারেন। আর উনি বলেছিলেন যে প্রথমে চায়নার দিক থেকে ভীষণ আক্রমণাত্মকভাবে চায়না সেনারা অ্যাটাক করে। প্রায় দুবার চায়না সেনাদের পেছনে ঠেলে দেয় ভারতীয় সেনা, কিন্তু তারপরেও তাদের কাছে সব রকম গোলা বারুদ গুলি সব শেষ হয়ে যায়। মানে ভারতীয় সেনাদের কাছে সব কিছু শেষ হয়ে যায়। আর ওনারা ঠিক করেন যে খালি হাতে লড়াই করবেন চায়নার আর্মির সাথে। আর এখানে একজন রেসলার ছিল যিনার নাম হচ্ছে রাম সিং। তো উনি একজন রেসলার ছিলেন আর উনি ততক্ষণ খালি হাতে লড়াই করেন যতক্ষণ না শত্রুপক্ষ ওনার মাথায় গুলি মেরে দেয়। আর এই 120 সৈনিকের মধ্যে অধিকাংশ সৈনিক ছিল দক্ষিণ হরিয়ানার। তো অনেক রকম সম্মান এনাদেরকে দেয়া হয়, অনেক রকম, যেমন পরমবীর চক্র দিয়ে ওনাদেরকে সম্মানিত করা হয়। আর এই সব কিছু যখন এই যুদ্ধটা হচ্ছিল, তো এই সব কিছু হচ্ছিল সমুদ্র তট থেকে প্রায় 17,000 ফিট উপরে, যেখানে নিঃশ্বাস নিতেও সাধারণ মানুষের কষ্ট হয়। আর মেজর শৈতান সিংয়ের শরীর যে ওনার বডি ওনার মারা যাবার প্রায় পরের বছর বরফের ভেতর পাওয়া যায়, যেখানে উনি লড়াই করতে করতে মারা গেছিলেন। এখানে এই যুদ্ধে এই 120 জন সৈন্যর বাহাদুরি সত্ত্বেও আমরা এই যুদ্ধে হেরে যাই। আর আমাদের প্রায় 1,386 জন ভারত মাতার বীর সন্তান সৈন্যরা মারা যায়। 1,700 সৈন্য এই লড়াইতে পাহাড়ের কোথাও হারিয়ে যায়, মানে বরফের ভেতরে সেই সময় বরফ পড়ছিল, তো বরফের কোথাও হারিয়ে যায়, কারণ এটা নভেম্বর মাস ছিল। তাদের শরীর আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। তো 1,386 জন মারা গেছিলো, 1,700 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি, যেটা সত্যি খুব যন্ত্রণাদায়ক। তাছাড়া আমাদের প্রায় 4,000 সৈন্যকে বন্দি করে নেয় চায়না, যদিও তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। এই যুদ্ধতে আমরা কোনো রকম এয়ারফোর্স ব্যবহার করিনি, মানে ভারত সরকার কোনো রকম এয়ারফোর্স ব্যবহার করেনি, কারণ ভারত সরকারের ভয় ছিল হয়তো আমরা এয়ারফোর্স ব্যবহার করলে চায়নাও এয়ারফোর্স ব্যবহার করবে। আর তারা হয়তো আসাম দিয়ে ঢুকে এসে আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এখানকার যে বড় বড় শহরগুলো আছে, বস্তিগুলো আছে, সেখানে হয়তো তারা অ্যাটাক করতে পারে। তাই ভারত সরকার এখানে এয়ারফোর্সের ব্যবহার করে না। এই যুদ্ধতে হেরে যাবার পর সমীক্ষা করা হয় যে কেন এই যুদ্ধতে আমরা হেরে গেছি, মানে ভারতবর্ষ হেরে গেছে। আমাদের সরকারের অনেক দুর্বলতার কথা সেই সময় সামনে আসে। আমাদের সেনাদের কাছে এই ঠান্ডাতে লড়বার জন্য গরম কাপড়, অ্যাডভান্স বন্দুক, বর্ডার অবধি রোডস না থাকার কারণে, এবার বর্ডারের কাছ অবধি রোড না থাকার কারণে তাদের কাছে সব রকম জিনিসপত্র, তাদের যে দরকারি জিনিসপত্র সেগুলো পৌঁছাতে না পারাতে, সব কিছুর কারণে একটা হার আমাদের হয়। আর এখানে যে লড়াই করবার জন্যে বা এখানে থাকবার জন্যে যে এক ধরনের সানগ্লাস ওখানে দরকার পড়ে, সেটাও আমাদের কাছে ছিল না। তো আমাদের কাছে না ছিল কোনো অস্ত্র ভাণ্ডার, না ছিল কিছু, তবুও এখানে আমাদের সৈন্যরা লড়াই করেছিল। আর যে কটা আমাদের কাছে অস্ত্র ছিল সেগুলো ভীষণই পুরানো সময়ের, উল্টে চায়নার দিকে সব কিছু অ্যাডভান্স ছিল, তাদের বর্ডার অবধি রোড ছিল, তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। এই সব কিছুর কারণে ভারতবর্ষ এখানে হেরে যায়। খুবই যন্ত্রণাদায়ক ছিল এই হেরে যাওয়াটা। আর যদি দেখো 1962 সালের পর ভারতে একটা আলাদাই মনোভাব বদলায়। এই যুদ্ধর পরে ভারত বুঝে গেছিলো যে ভারতের সবচাইতে বড় শত্রু একা পাকিস্তান নয়, চায়নাও এক বড় বিশ্বাসঘাতক শত্রু। এখানে যদি চায়নার বর্ডারগুলোর কাছে দেখো, অনেক হেলিপ্যাডস, রোডস, এয়ারপোর্ট, ব্রিজ এখন বানানো হচ্ছে বা অনেক কিছু বানানো হয়ে গেছে। তবে চায়না যখনই আজও ভারতকে কোনো কিছুতে ধমকি দেয়, তারা যখন এর আগে আমরা দেখেছিলাম ডোকলাম যখন হয়েছিল তখনও ধমকি দিয়েছিল। আর তারা বলেছিল যে চায়নার সেনারা একবারে দিল্লি অবধি ঢুকে আসবে, তাদের এতটা ক্ষমতা। আর তারা সবসময় এই 1962-র যে যুদ্ধের কথা সেটা মনে করায় এখন ভারত। তবে চায়নার এটা মনে রাখা উচিত যে এখন ভারতীয় সেনা এতটা মজবুত যে চায়নাকে এক পা ভেতরে আসতে দেবে না। আজ ভারতবর্ষ অনেক বেশি মজবুত। 1962 সালে চায়নার
1962 সালে যখন চায়না প্রথমে আমাদের ওপর যুদ্ধের জন্য অ্যাটাক করে, তারপর সে নিজে থেকেই আবার 21শে নভেম্বর এই যুদ্ধ বিরামের কথা বলে আর এই যুদ্ধ থেমে যায়। আর তাদের যে সৈন্য 60 কিলোমিটার অবধি ভেতরে ঢুকে এসেছিল, তারা প্রায় 80 কিলোমিটার পেছনে চলে যায়। ও যে অরুণাচল প্রদেশের এখান দিয়ে যে ম্যাকমোহন লাইন ছিল, তো সেখান থেকেও চায়না প্রায় 20 কিলোমিটার পেছনে চলে যায়। কিন্তু আকসাই চীন, যেটা যুদ্ধের আগেই চায়না কবজা করেছিল, সেটা আর আমরা ফেরত পাই না। আর এই আকসাই চীন চায়নার কবজায় রয়ে যায় আর এখনও পর্যন্ত আছে। আর এই আকসাই চীনের কাজ দিয়ে যে LAC বানানো হয়, এর ভারত এর ভারতীয় সাইডে ভারতীয় সেনারা থাকে আর অক্সাই চীনেতে চায়নার সেনারা থাকে। আগে যে আমাদের দেশের সৈন্যরা আকসাই চীনেতে গিয়ে প্যাট্রোলিং করতো, সেটা আজ আর সম্ভব নয়। এবার দেখো, চায়না নিজে থেকেই প্রথম অ্যাটাক করলো, চায়না নিজে থেকেই প্রথম যুদ্ধবিরাম করলো। তো এটা কেন করলো? কারণ চায়না সব কিছুই সত্যি জানতো যে ভারতবর্ষ এরকম কিছুই করছে না, যে সে তিব্বতকে হাতিয়ে নেবে, এরকম কিছুই করছে না। তো এগুলো কেন করেছিল, একটা প্রশ্ন তো ওঠে। তো দেখো, এশিয়াতে এমন কোনো দেশ নেই যে চায়নার বিরুদ্ধে কথা বলবে। যে দেশই চায়নাকে পছন্দ করুক বা না করুক, কিন্তু তার সাহস নেই যে সে, যেমন দেখো ভিয়েতনামের এতটা সাহস নেই, সে একটা ছোটো কান্ট্রি, আর তার এতটা সাহস নেই যে সে চায়নার চোখে চোখ রেখে কথা বলবে। তাছাড়া ভুটান সবসময় চায়নাকে এড়িয়ে চলে। তো চায়না আসলে নিজেকে এই এলাকায় একটা শের মনে করে। আর তারা, হ্যাঁ, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো। আর পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু এই 1962 যুদ্ধের পরেই চায়না আর পাকিস্তানের সম্পর্ক ভালো হয়। কারণ পাকিস্তান এখানে যে চায়নার সাথে যখন ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে, তার মানে চায়না একটা ভারতের অনেক বড় শত্রু, আর পাকিস্তানের শেষ সাইডে আসবে, আর সেটা এখনও পর্যন্ত তোমরা দেখতে পারবে। আর এই জন্যেই পাকিস্তান আর চায়না বন্ধু হয়ে যায়। আর যার কারণেই যে আমাদের যে কাশ্মীরের একটা অংশ চায়নাতে আছে, সেটা সেজন্যই পাকিস্তান চায়নাকে গিফট করেছে, আর যেটার বিরোধ সবসময় ভারত করে বা আমেরিকাও করে। আর হ্যাঁ, নেপালের সাথেও এখন চায়নার বেশ সম্পর্ক ভালো, তো ওটাই যাচ্ছি না, যাই হোক। তো এখানে চায়না একটা মেসেজ দিতে চেয়েছিল যে যে চায়নাকে চোখ দেখাবে, চায়না তার উপর অ্যাটাক করবে, এরকম একটা কিছু মেসেজ দিতে চাইছিল। তাছাড়াও যুদ্ধ বিরাম করবার চায়নার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে USSR, আমেরিকা, UK, কোনো বড় দেশই কিন্তু চায়নাকে সাপোর্ট করছিল না সেই সময়। আর নেহেরু গান্ধী সেই সময় আমেরিকার কাছে কিছু সাহায্য চেয়েছিল, কারণ এই যুদ্ধটা সময়ের সাথে বাড়ছিল। আর নেহেরু গান্ধী হয়তো ভেবেছিল যে আসাম পাসাম এই সবটা হয়তো চায়না কবজা করে নেবে, যদিও সেটা করে না। আর সেই সময় সে আমেরিকার কাছে একটা সাহায্য চায়। আর আমেরিকা এটা বলে যে ঠিক আছে, আমরা দেখছি এই বিষয়টাতে, আর সময় একটু এগোলে যদি এই যুদ্ধটা ঠিক সময় না থামে, তো আমরা অবশ্যই আমাদের এয়ারফোর্স ওখানে পাঠাবো। আর যেটা চায়না একবারে চাইছিল না, কারণ এখানে যদি আমেরিকা ইন্টারফেয়ার করে ফেলতো, তো চায়নার জন্য এখানে ভীষণ মাথা ব্যথা হয়ে যেত, আর হতে পারে তিব্বতকেও আলাদা করে দিত। তো চায়না এখানে ভয় পেয়ে গেছিলো। আর যেহেতু আমেরিকার বিরুদ্ধে USSR ছিল, মানে রাশিয়া ছিল, কিন্তু রাশিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল না, যে সেই সময় রাশিয়া এসে চায়নাকে সাপোর্ট করবে, এই বিষয়টাও ছিল না। তো সেই জন্যই লাস্টে মানে একরকম মজবুর হয়ে চায়না এই যুদ্ধটা থামিয়ে দেয়। তাছাড়া দেখো, চায়নার অর্থব্যবস্থাও তখন এত বড় ছিল না, তো কোথাও না কোথাও চায়নার অর্থব্যবস্থাও বিগড়ে যেত। তো এই সব কিছু ভেবে চায়না তখন যুদ্ধবিরাম করে দেয়। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আর সবসময় সাথে থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।